একটা নির্বাচনের ফলাফল কি শুধুই কয়েকটা সংখ্যা, নাকি এর পেছনে থাকে মাটি, মানুষ আর তাদের জমে থাকা না বলা কথার এক গভীর গল্প? আজ আমরা খবরের শিরোনামের বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের হেতাবাদ বিধানসভা কেন্দ্রের গভীরে ডুব দেব আর বোঝার চেষ্টা করব ভোটের আসল সমীকরণটা ঠিক কি। চলুন দেখে নে কিভাবে আমরা এই বিশ্লেষণটা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাব। প্রথমে আমরা বুঝব হেতাবাদের মাটির গল্প, তারপর দেখব সংখ্যার হিসাবটা কি বলছে, আর সবশেষে পৌঁছব ভবিষ্যতের সমীকরণে। দেখুন, যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে সবার আগে সেখানকার মাটি আর মানুষের গল্পটা শুনতে হয়। তো চলুন আমরা হেতাবাদের সেই গল্পের একেবারে গভীরে যাই। আমাদের এই আলোচনা শুরু হচ্ছে উত্তর দিনাজপুরের হেতাবাদ থেকে, পুরোপুরি একটা গ্রামীণ এলাকা যেখানে মহানন্দা নদী মানুষের জীবনযাত্রাকে গড়ে পিটে দেয়। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো হেতাবাদ 100% গ্রামীণ। এর মানে কি? এর মানে হলো এখানকার মানুষের জীবন, জীবিকা, তাদের সমস্যা সবকিছুই সরাসরি মাটির সঙ্গে বাঁধা। শহরি রাজনীতির চশমা দিয়ে এই জায়গার সমীকরণ বোঝা প্রায় অসম্ভব। এখানকার জনসংখ্যার বিন্যাসটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা একটা এসসি সংরক্ষিত আসন, আর মোট জনসংখ্যার প্রায় 1/3 তপশিলি জাতিভুক্ত। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের ভোট এখানে একটা বড় ফ্যাক্টর, যা নির্বাচনের ফলাফলকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। আর এই যে সংখ্যাটা দেখছেন, এটা একটা অবিশ্বাস্য রকমের সূক্ষ্ম ভারসাম্য তুলে ধরে। হিন্দু আর মুসলিম জনসংখ্যা প্রায় কাটায় কাটায় সমান। এর সোজা মানে হল কোনো একটা সম্প্রদায়কে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। প্রত্যেকটা ভোট ব্লক এখানে নির্ণায়ক ভূমিকা রাখে। আচ্ছা, তো এই যে জনসংখ্যা তত্ত্বের ছবিটা আমরা দেখলাম, সেটা 2021 সালের নির্বাচনে কিভাবে একটা রাজনৈতিক জনাদেশ বা রায়ে রূপান্তরিত হয়েছিল। চলুন এবার সেই সংখ্যাগুলোর গল্পটা শুনি। 2021-এর ফলাফল একটা স্পষ্ট ছবি আমাদের সামনে তুলে ধরেছিল। তৃণমূল কংগ্রেস অর্ধেকের বেশি ভোট পেয়ে জিতেছিল ঠিকই, কিন্তু বিজেপিও প্রায় 40% ভোট পেয়ে নিজেদেরকে প্রধান প্রতিপক্ষ হিসেবে খুব শক্তভাবে প্রতিষ্ঠা করেছিল। লড়াইটা মূলত দ্বিমুখী ছিল। কিন্তু এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং গল্পটা লুকিয়ে আছে 2016 সালের সঙ্গে তুলনা করলে। দেখুন, বামেদের ভোটের একটা নাটকীয় পতন হয়েছে, প্রায় 36%। আর এই ভোটটা প্রায় সমানভাবে তৃণমূল আর বিজেপির মধ্যে ভাগ হয়ে গেছে। এই ভোট ট্রান্সফারটাই হেতাবাদের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে। এই ধরনের পরিবর্তন বোঝাটা আসলে আমাদের গণতান্ত্রিক আলোচনার জন্য খুব জরুরি, কারণ এটা প্রতিটি নাগরিকের মর্যাদা এবং তাদের মতামতের প্রতি দায়বদ্ধতাকে সম্মান জানায়। প্রায় 12% ভোটের ব্যবধানে জয়টা অবশ্যই বড়, কিন্তু অনেক সময়ই সংখ্যার আড়ালে চাপা অসন্তোষ লুকিয়ে থাকে। চলুন এবার আমরা একটু গভীরে গিয়ে ব্যবচ্ছেদ করে দেখি প্রতিষ্ঠান বিরোধিতার আসল কারণগুলো কি কি ছিল। দেখুন, একদিকে যেমন বর্তমান বিধায়কের হাতে রাজ্যের ক্ষমতা, আরেকটা তৈরি নেটওয়ার্ক আছে, তেমনি মুদ্রার উল্টো পিঠে রয়েছে কাটমানির মতো দুর্নীতির অভিযোগ আর স্থানীয় পরিকাঠামো নিয়ে মানুষের গভীর হতাশা। সুতরাং মূল কথাটা হলো, মানুষের অসন্তোষ কোনো একটা নির্দিষ্ট কারণে তৈরি হয়নি, এটা অনেকগুলো সমস্যার একটা জটিল জাল। একদিকে যেমন আছে স্থানীয় স্তরে কাটমানি বা সরকারি প্রকল্পের টাকা থেকে বেআইনিভাবে ভাগ নেওয়ার অভিযোগ, তেমনই আছে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মতো রাজ্য স্তরের বড় ইস্যু, যার প্রভাব এখানেও পড়েছে। চলুন এবার তাত্ত্বিক আলোচনা থেকে বেরিয়ে একেবারে মাঠের বাস্তবতায় ফেরা যাক। সেই সব নির্দিষ্ট অভিযোগগুলো শোনা যাক, যা একজন সাধারণ ভোটারের রোজকার জীবনকে সরাসরি প্রভাবিত করে। এই ছবিটা একটা মূল সমস্যাকে তুলে ধরছে, সিস্টেমের ভেতরে থাকা ফুটো বা লিকেজ। ধরুন, সরকার বন্যার ত্রাণের জন্য টাকা পাঠালো, কিন্তু সেই টাকা আর ত্রাণ সামগ্রী মানুষের কাছে পৌঁছনোর আগেই মাঝপথে দুর্নীতি আর অব্যবস্থার কারণে হারিয়ে যাচ্ছে। সিস্টেমটা আসলে ভেঙে পড়ছে। এই একটা কথাই যেন পুরো এলাকার মানুষের জমে থাকা ক্ষোভ আর বিশ্বাসের ঘাটতিকে তুলে ধরে। এর মধ্যে লুকিয়ে আছে প্রত্যেক বছর বন্যার কষ্ট, পিডিএস চালের খারাপ মান আর 34 নম্বর জাতীয় সড়কের বেহাল দশার মতো কঠিন বাস্তব সমস্যাগুলো। সমস্যা বিশ্লেষণ তো হলো, কিন্তু শুধু সমস্যা নিয়ে কথা বললে তো হবে না, সমাধানও দরকার। আর তার জন্য প্রয়োজন একটা ডেটা নির্ভর সুস্পষ্ট পরিকল্পনা। চলুন দেখি উন্নতির জন্য একটা রূপরেখা ঠিক কেমন হতে পারে। এর মূল ভাবনাটা খুব সহজ: স্বল্প মেয়াদী রাজনীতির বদলে দীর্ঘমেয়াদী উন্নয়নের উপর জোর দেওয়া। অর্থাৎ এমন প্রকল্পে বিনিয়োগ করা যা থেকে এলাকার মানুষ চাকরি, ভালো রাস্তাঘাট আর উন্নত জীবনযাত্রার মতো সত্যিকারের সুবিধা পাবে। একেই বলে গভর্নেন্স রিটার্ন অন ইনভেস্টমেন্ট। একটা উদাহরণ দিই। ধরুন, অবহেলিত 34 নম্বর জাতীয় সড়ক, এর মাত্র 25 কিলোমিটার রাস্তা যদি ঠিকঠাকভাবে আপগ্রেড করা হয়, তাহলে স্থানীয়ভাবে প্রায় 2000 মানুষের কর্মসংস্থান হতে পারে। এটা তখন শুধু একটা রাস্তা থাকবে না, এলাকার অর্থনীতির জন্য একটা লাইফলাইন হয়ে উঠবে।
ঠিক একইভাবে মহানন্দা নদীর উপর যদি সেচ ব্যবস্থা আর বন্যা নিয়ন্ত্রণের আধুনিকীকরণ করা যায় তাহলে হাজার হাজার কৃষকের ভাগ্য বদলে যেতে পারে। একটা অনুমান বলছে এতে ফসলের ফলন অন্তত ২০% বাড়তে পারে, যা সরাসরি তাদের আয় বাড়াবে। আর সবশেষে একটা একদম মৌলিক চাহিদা, বিশুদ্ধ পানীয় জল। কেন্দ্রীয় প্রকল্পগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে প্রায় ৫০,০০০ বাড়িতে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া সম্ভব। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা হাজার হাজার পরিবারের জন্য একটা সুস্থ ও উন্নত জীবনের প্রতিশ্রুতি। তাহলে এই পুরো বিশ্লেষণের পর হেতাবাদের ভবিষ্যতের জন্য শেষ সমীকরণটা কি দাঁড়াচ্ছে? যখন সরকার এই ধরনের কল্যাণমূলক প্রকল্পগুলো বাস্তবায়ন করে তখন এটা নিশ্চিত করাও জরুরি যে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে এবং তাদের সম্মতি ছাড়া ব্যবহার করা হয় না। ভারতে ডিপিডিপি আইন এই গোপনীয়তা এবং সম্মতির অধিকারকেই গুরুত্ব দেয়। শেষ পর্যন্ত লড়াইটা গিয়ে দাঁড়ায় একটা খুব সহজ প্রশ্নের উপর। একদিকে আছে পরিচিত কিন্তু হয়তো ত্রুটিপূর্ণ বর্তমান ব্যবস্থা, আর অন্যদিকে আছে একটা নতুন কাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি। মানুষ কোনটাকে বেছে নেবে? আর এই পুরো আলোচনাটা আমাদের একটা আরও বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। নির্বাচন কি শুধুই ২ বা ৩টে দলের মধ্যে কাউকে বেছে নেওয়ার খেলা, নাকি এটা আসলে পুরো শাসন ব্যবস্থার ওপর একটা গণভোট, যা ঠিক করে দেয় যে সেই ব্যবস্থা তার নাগরিকদের একটা মর্যাদাপূর্ণ জীবন দিতে কতটা সক্ষম? যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 080490416